দেখাচ্ছি। আচ্ছা, আজকে ক্লাসটা এতটা লেন্দি হবে না। আমরা হচ্ছে একটা ম্যাথ করবো, নতুন জিনিস আমরা যাওয়ার আগে একটা ম্যাথ করে দেখবো আর কি আমরা কিরকম পারি। আচ্ছা, আমরা 9.1 এই ম্যাথটা করবো। আচ্ছা, আজকে আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে আমাদের 9.1। তো এটা দেখো, আমাদের আগে একটা বলি তোমাদেরকে যে আমাদের আসলে ম্যাথের প্রসিডিউরটা কি, মানে আমাদের আসলে কোনটার পরে কোনটা আমাদের আসলে করা লাগবে। দেখো আমাদের ম্যাথে যেটা থাকে আমাদের, হ্যালো তোমার কথা শুনতে পারতেছো? জি স্যার। আচ্ছা, তো দেখো আমাদের যখন আমরা ইন্টারেকশন ডায়াগ্রাম ইউজ করি, যে তার জন্য আমাদের কি লাগে, এটা পি লাগে, পি একটা লাগে, আর একটা লাগে আমাদের এম। আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে ফোর্স লাগে, একটা হচ্ছে আমাদের মোমেন্ট লাগে। সো এখন আমাদের ম্যাপে যদি দেখা যায় একটা কলামের উপরে m1 মোমেন্ট আছে এবং নিচে তোমাদের m2 মোমেন্ট আছে, তো আমরা অবশ্যই কোনটা নিয়ে কাজ করব, এখানেই আমরা m2 টা নিয়ে কাজ করব। কিন্তু আমাদের m2 মোমেন্ট দেখার জন্য আমাদেরকে আরেকটা জিনিস বের করা লাগে, সেটা হচ্ছে m2 মিনিমাম, তাই না? লাস্ট ক্লাসে আমি দেখাইছি m2 মিনিমাম বের করা লাগে। আমাদেরকে দেখা লাগবে m2 এবং m2 মিনিমাম মধ্যে কোনটা আমাদের বড়। যেটা বড় সেই মোমেন্টটাকে আমরা এমসি ধরে সেটাকে আমরা ডেল এনএস দিয়ে গুণ করব। যদি এখানে দেখা যায় আমাদের m2 টা বড়, তাহলে আমরা এখানে m2 দিয়ে গুণ করব। আর যদি দেখে শুধু এখানে শুধু m2 টা বড়, তাহলে আমরা এখানে m2 দিয়ে গুণ করব। তো এটা হচ্ছে প্রসিডিউর আর কি। অবশ্যই আমাদেরকে আগে দেখা লাগবে যে আমাদের কলামটা কি। ফার্স্ট স্টেপে হচ্ছে আমাদের দেখা লাগবে আমাদের কলামটা কি শর্ট কলাম নাকি হচ্ছে আমাদের স্ল্যান্ডার কলাম। এই জিনিসটা আমাদের দেখা লাগবে, শর্ট কলাম নাকি স্ল্যান্ডার কলাম। তাছাড়া একটা জিনিস দেখা লাগবে, আমাদের ফ্রেমটাকে সোয়ে ফ্রেম নাকি হচ্ছে আমাদের নন সোয়ে ফ্রেম। যদি আমাদের সোয়ে ফ্রেম হয়, নন সোয়ে ফ্রেম হয়, এটা ফার্স্টে দেখবো, তারপর আমাদের শর্ট কলাম নাকি স্ল্যান্ডার কলাম সেটা দেখবো। যদি স্ল্যান্ডার কলাম হয়, তারপর হচ্ছে আমরা বাকি প্রসিডিউরে যাবো আর কি। আচ্ছা আচ্ছা, এখন 9.1 ম্যাথ। হ্যালো হ্যালো। স্যার। জি স্যার। আচ্ছা দেখো এখানে কি বলছে, figure 9.1 shows an elevation view of multi-story concrete frame with 48 inch wide and 12 inch deep beam। ঠিক আছে, এটা ডিপ বিম শো করা আছে on all column line। এখানে দেখো এখানে কি দেয়া আছে, মাল্টি স্টোরি বিল্ডিং। এটা কয় তলা? 1 2 3 4 5 6 তলা দেয়া আছে। এবং 6 তলাতে আমাদের কলামের লাইন কয়টা আছে? এ বি সি ডি ই এফ, 6টা কলামের লাইন দেয়া আছে। তার মধ্যে ইন্টারনাল কলাম কোনগুলা? বি সি ডি আর হচ্ছে আমাদের ই। এবং এক্সটার্নাল কলাম কোনটা? এ এবং হচ্ছে আমাদের এফ। এই দুটো হচ্ছে আমাদের এক্সটার্নাল কলাম। এবং দেখো এখানে বলছে কি 5 বাই 24 ফিট। তার মানে হচ্ছে এ থেকে বি এর ডিসটেন্সটা কত আমাদের? 24। 24, মানে এখানে প্রত্যেকটা 24 করে ডিসটেন্স আমাদেরকে দেয়া আছে। আর বলছে প্রত্যেকটা 6 তলা, 6 তলা প্রত্যেকটার হাইট কত? এখানে হাইট কত? 14 ফিট করে, এখানে 14 ফিট করে আমাদের হাইট গুলো আমাদের এখানে দেয়া আছে। টোটাল হচ্ছে এখানে 84 ফিট, এখানে টোটাল 84 ফিট আমাদের হাইট দেয়া আছে, অনেক বেশি। এখন আসো, তারপর এখানে দেখো এখানে বলছে কলামের ডিপ বিম বলছে 48 ইঞ্চি ওয়াইড এবং 12 ইঞ্চ হচ্ছে ডিপ। তাহলে এখানে বিমের ক্ষেত্রে, সরি এখানে বিমের ক্ষেত্রে আমাদের ডি কত দেয়া আছে? এখানে বিমের ক্ষেত্রে ডি কত দেয়া আছে? 48। 48 দেয়া আছে। 48 ইঞ্চি ওয়াইড বলছে, তো ওয়াইড হচ্ছে তো এইটা 48 ইঞ্চ। তাহলে এখানে ডি কত দেয়া আছে? আচ্ছা বি স্যার, ডি হচ্ছে 12। ডি হচ্ছে 12 ইঞ্চ। এখন তোমাদের একটা জিনিস দেখাই, আমি তোমাদেরকে যখন দেখাইছিলাম এই যে, এখন কলামদের প্রত্যেকটার হাইট কত ছিল আমাদের? প্রত্যেকটা স্টোরির হাইট কত ছিল দেখাইছিলাম না একটু আগে? 14 ফিট, 14 ফিট। এবং এখানে ডি দেয়া আছে হচ্ছে আমাদের কয় ফিট? 1 ফিট। 12 ইঞ্চি মানে হচ্ছে 1 ফিট। তাহলে এলইউ কত হবে? 14 মাইনাস 1 মানে 13 ফিট। এটা ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, এখন আসো, তারপর কি বলছে দেখো, এখানে অবশ্য বলে দিছে ক্লিয়ার হাইট অফ দ্য কলামস ইজ 13 ফিট।
13 ফিট কিভাবে আসলো এটা আমরা দেখাই দিলাম। ইন্টেরিয়র কলামগুলো কত ইঞ্চি বলছে? 18 ইনটু 18, এক্সট্রা বলছে 16 ইনটু 16। এখন ছবিতে আমরা আবার যাই। তার মানে হচ্ছে আমাদের বি সি ডি ই এই কলামটার সাইজ কত কত? 18 ইঞ্চি এন্ড 18 ইঞ্চি, ঠিক আছে? 18 ইঞ্চি হাইট এবং আরেকটা কত ইঞ্চি হাইট? 18 ইঞ্চি। এবং আমাদের এ এবং এফ এটার হাইট কত ইঞ্চি বলে বলছে তোমাদের? 16 ইনটু 16 ইঞ্চি। এই দুটো জিনিস আমাদেরকে বলে দিচ্ছে। তারপর বলছে the frame is effectively braced against sway by stair and elevation shaft having concrete walls that are monolithical with floor located in the building corners not shown in figure. এখন বলো the frame is effectively braced against sway, তার মানে কি বোঝায়? ফ্রেমটাকে আমাদের সোয়ে ফ্রেম নাকি নন সোয়ে ফ্রেম? বলো। নন সোয়ে। নন সোয়ে কেন বলছো? ইফেক্টিভলি ব্রেসড মানে হচ্ছে তুমি আমাদের ফ্রেমটা তোমাদের লাস্ট ক্লাসে দেখাইছিলাম, আমরা ব্রেসিং এভাবে দিতে পারি। তো আমাদের স্টেয়ারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্রেসিং এর মতো কাজ করে। তো বলছে কি ইফেক্টিভ ব্রেসড এগেইনস্ট সোয়ে মানে হচ্ছে আমাদের ফ্রেমটা হচ্ছে আমাদের নন সোয়ে ফ্রেম দেয়া আছে। তারপর বলছে the structure will subjected to vertical and live load, ভার্টিক্যাল লোড থাকবে, লাইভ লোড থাকবে। বলছে টায়ার ক্যালকুলেশন বাই ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস ইন্ডিকেট দ্যাট দ্য প্যাটার্ন অফ লাইভ। মাঝখানে এক লাইন বাদ পড়ছে। কোনটা? না এটা আমি বলছি তো, দাগ দিয়ে রাখছি। The structure will be subjected to the vertical dead and live load. স্ট্রাকচারটা ভার্টিক্যাল ডেড লোডও থাকবে আমার সেটার উপর, আবার লাইভ লোডও থাকবে। বলছে trial calculation by the first order analysis indicate that the pattern of the live load shown in figure 9.14, live load এর প্যাটার্নটা 9.14 ফিগার দেখানো আছে। With the full load distribution on the roof and upper floors, a checkerboard pattern adjacent to the column C3, মানে আমাকে C3 কলামটা আমাকে ডিজাইন করতে দেয়া আছে। মানে এখানে অনেক কথা এক্সট্রা লেখা আছে, এত কিছু দেখা দরকার নাই। বলছে ম্যাক্সিমাম মোমেন্ট উইথ সিঙ্গেল কার্ভেচার, মানে আমাদের মোমেন্টটা আমাদের সিঙ্গেল কার্ভেচার থাকবে, মানে এই মোমেন্টটা যদি এইদিকে থাকে এই মোমেন্টটা আমাদের এই দিকে থাকবে। ডাবল কার্ভেচার কখন হয়? সরি এই মোমেন্টটা এইদিকে থাকলে এই মোমেন্টটা আমাদের এই দিকে থাকবে। দুইটা হচ্ছে, এটাকে বলা হয় সিঙ্গেল কার্ভেচার। ডাবল কার্ভেচার কখন হয়? যদি একটা মোমেন্ট এক পাশে থাকে এবং আরেকটা মোমেন্ট যদি মনে করো তোমার অপর পাশে থাকে, তখন কার্ভেচারটা এভাবে কার্ভেচারটা তখন এভাবে ডাবল কার্ভেচার হয়। বলছে ডেড লোড অ্যাক্ট অন অল স্প্যান এন্ড সার্ভিস লোড। ডেড লোড দেয়া আছে এখানে C3 এর জন্য, দেখো কি কি দেয়া আছে। এখানে পি দেয়া আছে 230 কিপ, এখানে লাইভ লোডের পি দেয়া আছে 173 কিপ, M2 দেয়া আছে 2 কিপ এন্ড আরেকটা M2 দেয়া আছে লাইভ লোডের জন্য 108 কিপ। M1 দেয়া আছে -2, আবার M1 লাইভ লোডের জন্য আছে 150 কিপ। সো এই জিনিসগুলো আমাদেরকে দেয়া আছে। আমাকে বলছে কলামটায় আমাকে কি পরিমাণ তোমাদেরকে AST লাগবে সেটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে? এই জিনিসটা আমাকে বের করতে বলছে। তো এখন আসো, আমাদেরকে ম্যাথ করতে হইলে আমাদেরকে অবশ্যই যে জিনিসটা বের করা লাগে সেটা হচ্ছে একটা PU লাগে আর একটা হচ্ছে MC লাগে। এই দুটো জিনিস আমাদেরকে লাগে। তো ফার্স্টে আমরা PU বের করি। আমরা PU ইকুয়াল কি জানি? 1.2 কি ডেড লোড আর 1.6 কি লাইভ লোড না? তাহলে এখন দেখো 1.2 ইনটু কত হবে? 230 আর 1.6 ইনটু 173, দেখো তো কত আসে? $552। আচ্ছা 552 এটা আছে। এখন দেখো এখানে মোমেন্ট কয়টা দেয়া আছে? মোমেন্ট দুইটা দেয়া আছে, একটা M1 একটা হচ্ছে আমাদের M2। সো M1টা আমরা M1টা বের করি। M1 মোমেন্টও যেটা থাকবে সেটাও সেম প্রসিডিউর, 1.2 ডেড লোড প্লাস 1.6 কত হবে? লাইভ লোড। এখন আসে M1 1.2 ইনটু ডেড লোড কত হবে বলতো? এখানে কত দেয়া আছে? -2। এখানে আসলে MDL হবে, এখানে MLL হবে।
প্লাস 1.6 ইন্টু মোমেন্টের জন্য লাগলো 100। দেখো তো এটা কত আসে। একশো 57.6 157.6 6 সেটা M1 আমার বের করলাম। এখন আসলে আমাদের M2 টা বের করি। 1.2 M dead load plus 1.6 M live load, তাহলে কত হবে 1.2 ইনটু কত হবে এটা 2 আর 1.6 ইনটু 108 কত আসে 162.4 100 আর এটা 100 না 108 175.2 175.2 ঠিক আছে। তো দেখো আমরা ম্যাথে কি কি বের করছি, আমরা M2 টা বের করে ফেললাম, তারপর M1 টা বের করছি আর PU টা বের করছি। এখন আমি কি এই M2 টা বসাবো, এটা আগে আমাকে দেখা লাগবে। এখন এখানে যে বলে দিছে আমাদের কোশ্চেনে কি বলছে, আমাদের ফ্রেমটা কি সোয়ে নাকি নন সোয়ে বলো। নন সোয়ে। আচ্ছা কলামে বলে দিছে আমাদের নন সোয়ে। এখানে কোশ্চেনে কোথাও কি বলছে যে কলামটা এই C3 কলামটা শর্ট কলাম নাকি স্ল্যান্ডার কলাম, কোথাও বলছে শর্ট না কোথাও বলছে না। না। তাহলে আমাদেরকে আগে দেখা লাগবে কলামটা কি আমার শর্ট নাকি কলামটা আমাদের স্ল্যান্ডার। তো এটা আমি দেখবো। এখন মুছে দিলাম আমি এটা, আমার কিন্তু পরে বলতে হবে, আমি কিন্তু রাখি নাই কোথাও। এখন আসো, তোমরা বলছো কোন কলাম এটা, নন সোয়ে কলাম। নন সোয়ে ফ্রেমের জন্য কি হয় আমাদের, এইটা মনে রাখা লাগে, এইটা একটু মনে রাখো। এটা খাতায় লিখো তো একটু, খাতায় তোমরা। আচ্ছা এখানে দেখাই, K ইন্টু LU বাই R, ঠিক আছে। আমাদের K হচ্ছে 1, LU কত বের করছিলাম একটু আগে দেখাইছিলাম না, ক্লিয়ার স্প্যান, কলামের ক্লিয়ার স্প্যান কত ছিল 13 কত 13 13 ছিল। তাহলে 13 ইন্টু 13 12, ছিল 13 ফিট ইন্টু 12 করে কিসে নিলাম, এটাকে ইঞ্চিতে নিলাম। এবং দেখো আর ইকুয়াল কত 0.38, তাহলে 0.3। কলামটা ইন্টেরিয়র কলামটা কত ইঞ্চি ছিল আমাদের 18 ইঞ্চি, 18 তাহলে 0.3 ইন্টু 18 কত আসে দেখো তো এটা। আসে আমার কত এটা 65, এত বেশি আসে। আরেকবার দেখো স্যার 28 আসে। 65 টা আসবে না, 28 আসে। 28 না একটু বেশি আসে, 28.9 29 আসে। 29 28.9 হ্যাঁ। এটা আসে 28। এখন আসো আমাদের কে স্যার এখানে 1 13 12 0.3 এগুলো করতে আসলে। আচ্ছা কে এর ভ্যালু হচ্ছে আমরা 1 ধরে নিছি, ধরে নেই আর কি। এখন এলইউ কোনটা, এলইউ হচ্ছে আমার কি, আমাদের এলইউ তো দেখাইছি তোমাদের একটু আগে। এই যে এলইউ কোনটা, আমাদের কলামের ক্লিয়ার স্প্যানটা না। তো এলইউ কিভাবে আছে 14 মাইনাস 1 13। এখন 12 দিয়ে কেন গুণ করছি, ফিটকে কিসে নিছি ইঞ্চিতে। ইঞ্চিতে। আর কি, আর হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন, এই যে লেখা আছে রেডিয়াস অফ গাইরেশন, যেটাকে লেখা যায় রেক্টেঙ্গুলার কলাম হলে 0.3 ইনটু 8। এখন আমাদের কলাম হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি, তাহলে 0.3 ইনটু 18 তাহলে কত আসলো 28.9, এই মানটা আমি পাইলাম। এখন আসো আরেকটা কি আছে 34 মাইনাস 12 ইনটু M1 বাই M2। এখন আসো 34 মাইনাস 12 ইনটু M1 এর ভ্যালু কত পাইছিলাম 100 কত নিয়ে পাইছিলাম 57, 57.6, আর M2 175.2 175.2। দেখো তো এটা কত আসে,
23.2. 23. আচ্ছা, এখন আমরা ভালো মতো লেখাটা পড়ে দেখো। এসিআই পুট অ্যালো করতেছে কি স্লেন্ডারনেস ইফেক্ট টু বি ইগনোরড, মানে আমি স্লেন্ডারনেস ইফেক্টটা ইগনোর করতে পারবো যদি আমার এটা গভর্ন করে। যদি মনে করো আমারটা এরকম আসতো তাহলে বলতাম কি আমাদের কলামটা কি শর্ট কলাম নাকি স্ল্যান্ডার কলাম বলতাম, যদি এটা মিলে যেত শর্ট কলাম বলতাম। তখন আমরা শর্ট কলাম বলতাম। এখন দেখো বলছে KLU/R, KLU/R কত পাইছো আমি 28.9। 34 - 12 M1/M2 কত পাইছো 23.2. 23.2। আর লাস্টে কত আছে এখানে 40. এখন দেখো এটা এটা স্ল্যান্ডার মিল, কলাম। কিন্তু এইটা থেকে এটা কি ছোট? না। এখন বলো এই যে এটা যে আঁকলাম আর এটা পুরোটা কি মিলছে? না। তাহলে কলামটা কি শর্ট না, কলাম স্যার। নাকি স্ল্যান্ডার কলাম? স্ল্যান্ডার কলাম। স্প্লেন্ডার। তাহলে আমি বুঝতে পারলাম কলামটা হচ্ছে আমাদের স্ল্যান্ডার কলাম, এটা আমি বুঝতে পারছি। সো আমি এতক্ষণ যা যা করছি PU বের করছি, M1 বের করলাম, M2 বের করলাম, তারপর দেখলাম আমার কলামটা হচ্ছে স্ল্যান্ডার কলাম, এটা বুঝতে পারলাম। এখন আসো এই যে আচ্ছা আমাকে একটু বলো তো আমরা M2 এর ভ্যালু কত পাইছি 175.2 175.2 কি ফিট। এখন আসলে আমরা M2 মিনিমামটা দেখি কোনটা আসলে বড়, M2 বড় নাকি M2 মিনিমামটা বড়। PU এর ভ্যালু কত পাইছিলা 500 কত পাইছিলা? স্যার এখানে M1 নিয়ে কি কাজ করবই না, কারণ এটা এমনি ছোট। না এটা এমনি ছোট, এটা কাজ করার কিছুই নাই। M2 আচ্ছা, মিনিমাম আচ্ছা। কত পাইছো 552। 552 552 ইনটু 0.6 প্লাস 0.03 ইনটু h এর ভ্যালু হচ্ছে 18, কত আসে? ছয়শো 29.28। কত 629.28। 630 630। স্যার শুধু 630। 629.28। দাঁড়াও সেকেন্ড আমি একটু দেখতো। M2 লেস দেন CM শুড বি টেকেন, h বসাইতে হবে ইঞ্চিতে, বসাইলাম 0.6 0.003 ইনটু 18। একটু হোল্ড করো। কই গেল? নিচে গেল কি? আচ্ছা দাঁড়াও, আচ্ছা আচ্ছা M2 মিনিমাম PU কত ছিল আমাদের? PU এর মান কত ছিল 552। 552 0.6 ইনটু 0.03 ইনটু 18 কত পাইছো 28। 629.28। আর আমাদের M2 এর ভ্যালু কত ছিল 175.2। 175.2। এখন বলো কোনটা বড়? M2 মিনিমাম। কি M2 মিনিমাম। হয় নাই, এটার এককটা কি 18 কিসে বসাইছো? ইঞ্চিতে। তাহলে একক কিসে আসবে? আচ্ছা ইঞ্চিতে আসবে। 12 দিয়ে ভাগ দাও, কত আসে? 52.4 হয়। 12.4। তাহলে বলো এখন বড় কোনটা? M2। M2 বড়।
এখন আসলে এই ফর্মুলাতে আসো, নিচেরটাতে, এই যে যেটা সাইন দিলাম। তাহলে এমসি ইকুয়াল ডেল এন এস ইনটু কত হবে? 52 হবে নাকি 175 হবে? 175। 175.2। এটা আমি বুঝলাম। এখন আমি জানি না কোনটা ডেল এন এস এর ভ্যালুটা, আমি জানি না। আমি ডেল এন এস এর ভ্যালুটা আমি জানি না। তো দেখো এখন আমি আসো, ডেল এন এস এর ভ্যালু যদি না জানি, ডেল এন এস বের করতে হলে কি বের করা হয়? ফার্স্টে সিএম বের করা লাগবে আর পিসি বের করা লাগবে, তাই না? এটা দেখতে পারতেছো? সিএম বের করতে হলে এটা বের করানো লাগবে এবং পিসি বের করা। আগে আগে আমরা সিএম টা বের করে দেখি, সিএম কত আসে। সিএম ইকুয়াল 0.6 প্লাস 0.4 m1 বাই হচ্ছে m2। তাহলে 0.6 প্লাস 0.4, m1 ভ্যালু কত পাইছিলা? 157.6। 157.6 আর 175.2 কত আসে? 0.9596। 0.9। তো সিএম এর ভ্যালু এখানে লিখে দেই আমি 0.9। তো এখন দেখো এখানে আরেকটা জিনিস কি বের করা লাগবে আমাদের, পিইউ বাই পিসি। এখানে ব্যালেন্স বের করতে হলে কি বের করা লাগবে? পিইউ বাই পিসি, তাই না? তোমাকে ম্যাথ বুঝতেছো না, এটা কঠিন। এটা স্টেপ বাই স্টেপ করলে খুবই ম্যাথ অনেক ইজি একটা ম্যাথ। যে পিসি বের করতে গেলে আবার ই এর মানটা লাগবে না? হ্যাঁ লাগবে, এই জন্য আমি আসতেছি। এখন পিসি বের করতে হলে আমাকে আবার ইআই এর ভ্যালুটা বের করা লাগবে। তো আমি ইআই এর ভ্যালুটা কোন দিক দিয়ে লিখতে পারি? আচ্ছা এখানে লিখি। দেখো আমরা ইআই ইকুয়াল কি জানি? 0.4 ইসি ইনটু কত? আইজি বাই 1 প্লাস বিটা ডিএনএস, তাই না? এটা তো জানি। স্যার হ্যাঁ। এখন দেখো তোমাদের বিটা ডিএনএস এর ফর্মুলাটা কি দেখো তো একটু। বিটা ডিএনএস এর ফর্মুলা কি? ম্যাক্সিমাম ফ্যাক্টর ডেড লোড বাই কি টোটাল ফ্যাক্টর টোটাল ফ্যাক্টর এক্সিয়াল লোড। এখন আছে 1.2 ইনটু ডেড লোড কত ছিল? বিটা ডিএনএস এর ডেড লোড কত ছিল? কি কোশ্চেন ভুলে গেছো? কি ছিল? কত ছিল এখানে ডেড লোড? কত? 230। 230। আসো তাই, তাহলে 1.2 ইনটু 230। তাহলে নিচে কত হবে? টোটালটা 230 ইনটু 1.6। লাইভ লোড কত ছিল? 173। 173। জি স্যার। তাহলে বিটা ডিএনএস এর ভ্যালু কত আসবে? 0 পয়েন্ট কত আসে? 0.49। 0.49, যেটাকে আমি 0.5 ধরে নিলাম। এখন আসো আমার ম্যাথে যাই, আমরা ফর্মুলার ম্যাথে। তাহলে দেখো এখানে আমরা বিটা ডিএনএস এর ভ্যালু কত পাইছি? 0.5। এখন আসো আরো কি কি আছে? ইসি আছে, আইজি বের করা লাগবে। আমি ওই পেজটা যেহেতু খালি আছে ওইখানে যাই। দেখো ফর্মুলা কি ছিল আমাদের? 0.4 ইসি আইজি প্লাস কি 1 প্লাস বিটা ডিএনএস, তাই না? এটা তো ছিল। এখন আমরা ইসি ইকুয়াল কি জানি বলো? ইসি ইকুয়াল কত জানো? 57,000 রুট ওভার এফ প্রাইম সি। এখন আমাদের কোশ্চেনে এফ প্রাইম সি এর ভ্যালু কত দেয়া ছিল? ধরো এফ প্রাইম সি এর ভ্যালু ছিল আমার 4000 দেয়া ছিল। যদি এফ প্রাইম সি এর ভ্যালু যদি আমার 4000 দেয়া থাকে, তাহলে 57,000 রুট ওভার 4000 কত আসে? দেখো তো। এটা 4 হবে না 4000 হবে?
4000 হবে। এটা এমন ভাবে করা আছে যে পিএসএ বসাতে হবে এখানে। কারণ মান বেশি বড় আসছে এই জন্য বলতেছো? স্যার জি স্যার অনেক বড় আসে। সমস্যা নেই, বলো কত আসে। 360 এটা তো ইয়াতে নিতে পারো না? ওই যে ক্যালকুলেটরের পাশে দেখো একটা ইএনজি নামে একটা 3.60 into 10 to the power 6 3.6 ইনটু 10 to the power 6 আচ্ছা 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 আসছে। আরেকজন করে দেখো তো 10 টু দি পাওয়ার 6 আসে কিনা। জি স্যার 10 to the power 6 10 টু দি পাওয়ার 6 আসছে, অনেক বড় একটা মান আসছে। এখন হচ্ছে আইজি বের করব আমরা। আইজি বের করে আমার কলামটা কত কত ছিল? 18 ইঞ্চি 18 ইঞ্চি। তাহলে এটার আইজি কত হয়? বিএইচ কিউব বাই কত? 12 বি হচ্ছে 18, এইচ হচ্ছে 18 কিউব বাই হচ্ছে 12। কত আসে দেখো তো? 8748 কোনো কথা আমি বুঝতে পারতেছি না। 8748 হ্যালো স্যার 8748 748 8728 48 8748 এটা কি ইঞ্চ কিউবে? এটা তো ইঞ্চি টু দি পাওয়ার 4 হবে না? হ্যাঁ ইঞ্চি। Sir, inch to the power 8748 আসে নাকি হবে, না এটাকে বলো। জি স্যার জি স্যার। এটাই তো আসে। দাঁড়াও আমি একবার নিজে দেখি। হ্যাঁ ঠিক আছে। এটার একক কি হবে? ইঞ্চি টু দি পাওয়ার 4। এখন দেখো আমি এখানে সবগুলা এখানে ভ্যালু যা যা বের করার আমি সব বের করে আমি বসে আছি। এখন আসলে আমাদের ইআইটাকে আমাদেরকে বের করে দেখা লাগবে। ইআই হইছে নাকি হয় না। বাকিটা মুছে দে এটা নিচেরটা। আসো এই যে এটা এখান থেকে এখানে লিখলাম। কত আসবে? 0.4 ইন্টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু কত হবে? 8748 প্লাস 1 প্লাস 0.5। দেখো তো এর ভ্যালু কত আসে? 8.39 into 10 to the power 9 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার 9। এককটা কি 9 হবে? এককটা হবে তোমাদের পাউন্ড। আর এখানে যদি ইন্টু পাওয়ার 4 আছে আর এখানে পার আছে তাহলে এটা হবে ইঞ্চি স্কয়ার। পাউন্ড পার ইঞ্চি। আচ্ছা 8.3। এখন আসো আমরা আবার ম্যাথে যাই। এর অ্যানসারটা দেখিনি দেখতে। এটার পরে আবার দেখো। 8.3 into 10 to the power 9 আচ্ছা ইআই এর ভ্যালু আসলে 8.3 ইনটু 10 টু দি পাওয়ার 9। এটা মুছে দেই আমি। এখন দেখো আমাদের পিসি বের করা লাগবে, তাই তো? আমাদের আলটিমেটলি পিসি বের করা লাগবে। তাহলে পিসি ইকুয়াল আমরা জানি কি যাব? পাই স্কয়ার মানে 3.1416 হোল স্কয়ার ইনটু ইআই কত পাইছো? 8.3 into 10 to the power 9 আর নিচে আসে কি কে এর ভ্যালু 1 আর এল মানে হচ্ছে 13। এটা কিসে আছে? ইঞ্চি স্কয়ারে আছে না? 13 ইনটু যেটা কিসে আছে? এটা একক কি ছিল? পাউন্ড ইঞ্চি স্কয়ার। জি স্যার কত তো পাউন্ড? 1 into কি? 1 ইনটু 13 ইনটু 12 টোটাল হোল স্কয়ার। কেন 13 ইনটু 12 কেন করছে? এটা ফিটে আছে। আর উপরে যে 8.3 ইনটু 10 টু দি পাওয়ার 9 পাইছো সেটা কিসে পাইছিলা? পাউন্ড ইঞ্চি স্কয়ার। আর এখানে কি আছে? এখানে আছে তোমাদের ইঞ্চি স্কয়ার। তাহলে কত পাউন্ড আসে দেখো। বলো কত পাউন্ড? Three point three six into 10 to the power 6 আবার বলো। 3. আমি নিজে বের করে দেখি 10 টু দি পাওয়ার 9 36 ইনটু 12 হোল স্কয়ার 3.36। আর দেখি 3.36 ইনটু 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার কত? 6 এটাকে 1000 দিয়ে ভাগ দাও। এটা কিসে আছে? পাউন্ডে আছে। 1000 দিয়ে ভাগ দিলে কি পেয়ে আসবে? তাহলে কত আসবে? 3360
10 to the এটা power 3 আর 10 টু 3 কেন আসবে? ভাগ দিয়ে দিছে তো 1000 দিয়ে, কি পে নিয়ে জি গেছে? স্যার। এটা পয়েন্ট আছে তো 360 360 আসলো। আচ্ছা পিসি আমরা বের করছি, এটা একটু ক্লিয়ার আছে সবার? এটা আসলে ম্যাথ হচ্ছে তোমার ফর্মুলা দেখে দেখে প্রসিডিউর ওয়াইজ করতে হবে, সব ইরেজ করে স্যার দেই। একটু মুছেন না। এটা আনডু করার তো অপশন নাই। এখন আসো আমাদের পিসি কত আসছিল লিখতে পারি না। 3360 3360 এত কিছু। এখন আসো আমাদেরকে বের করতে হবে কি, ডেল এনএস বের করব আমরা। আসো ডেল এনএস, এটা তো বের করা ঝামেলা। সিএম এর ভ্যালু কত পাইছিলা মনে আছে? 0.96 0.96 1 মাইনাস পিইউ এর ভ্যালু কত পাইছিলা? কিসে স্যার? পিইউ পিইউ ছিল 552 0.75 ইনটু কত 3360, দেখো কত আছে তো মানটা।1.23 1.23 এই ভ্যালুটা আসছে আমার ব্যালেন্স এর মান। এখন যদি আমাদের ব্যালেন্স এর মান যদি আসতো তোমাদের 0.9, তাহলে ব্যালেন্স এর মান কত ধরতা? 1 ধরতা। দেখো এখানে লেখা আছে। এখন যদি ব্যালেন্স এর মান তোমাদের আসতো মাইনাস 0.3, তাইলে কত কি করতা? তাহলে কি করতে বলো? স্যার ওই যে কালকে বলছিলেন কি জানি একটা কম হয়ে গেছে। এখন এটা তার মানে হচ্ছে কি যে আমার ক্রিটিক্যালটা হচ্ছে বেশি, ক্রিটিক্যালটা কি হয়ে গেছে অনেক বেশি ছোট হয়ে গেছে, তখন সরি অনেক বেশি ক্রিটিক্যালটা হচ্ছে তোমার অনেক বেশি ছোট হয়ে গেছে, তখন আমি কি করতাম, আমি সেকশনটা চেঞ্জ করতাম। 18 ইঞ্চি 18 ইঞ্চি সেকশন যেটা আছে, চেঞ্জ দ্য সেকশন, বুঝে গেছে কোনটার সময় কি করব? জি স্যার। আচ্ছা ব্যালেন্স এর মান 2 এর থেকে বেশি আমরা দিব না, এটা হচ্ছে এটার জন্য আরো অনেক কিছু তোমাদের কনসিডারেশন লাগে। আচ্ছা তাহলে আমাদের এমসি কত হলো? পিইউ কত পাইছিলাম আমরা? পিইউ ইকুয়াল কত পাইছো? 552 কি? এমসি কত হবে তাহলে? ডেল এনএস ইনটু এম2, এম2 মিনিমাম না কিন্তু ডেল এনএস এর মান কত পাইছো? 1.23 ইনটু এম2 কত পাইছিলা? 175.2। তাহলে এম এর ভ্যালু কত আসছে? 215.49 215.49 একক কি হবে? কিপ ঠিক। সো এটা আসলো। এখন আসো আমাদেরকে আলটিমেট গোল কি? আমাদের আলটিমেট গোল হচ্ছে আমাদেরকে এস বের করতে হবে, ঠিক আছে? আমি আগের জায়গায় যেটা বড় একটা পেজ খালি আছে এখানে করি না, পিছনেও খালি আছে, এখানে করি। আবার বলি কি কি আছে। কিউ পাইছি আমি 552 কি, এমসি পাইছি কত জানি 215 কি, 215.49। আচ্ছা 215 লিখে ফেলছি। আলটিমেট গোল হচ্ছে আমার এস বের করতে হবে। এস কত, এই জিনিসটা বের করা আমাকে ম্যান্ডেটরি আর কি। এখন আমরা কে এন ইকুয়াল কি জানি বলো তো? কে এন ইকুয়াল কি জানো, মনে আছে? কে এন ইকুয়াল হচ্ছে পি ইউ ফাই এফ টাইমস সি এজি। তাহলে পি ইউ কত পাইছো? 552 0.65, এফ টাইমস সি কত আমাদের 4, এজি কত হবে? 18 ইনটু 18 কত আসে দেখো?0.65 0.6। এখন আর এন ইকুয়াল ফর্মুলাটা মুখস্থ রাখা ভালো, mu বাই 5 f প্রাইম সি এজি ADS এজিএইচ। তাহলে কত আসলো? 215। ঠিক আছে, এটা কত পারছি আমি? 215। এটা কিপে কিসে আছে? এককটা কিসে? keep fit তাহলে 12 দিয়ে গুণ দিলাম। 0.6 এর কেন করছি বলতে পারবা কেউ? okay
0.65 এখানে কেন লিখছি অন্য কিছু না লিখে, কারণ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার দেখে। যদি আমাদের হইতো তাহলে আমরা আরেকটা করতাম, 18 ইনটু 18 ইনটু 18। স্যার কি আর এইচ? কোনটা? হ্যাঁ আর এইচ, আর এন এইচ না। এটা কত আছে দেখো তো? জিরো পয়েন্ট 0.17। আচ্ছা, এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এখন একটা জিনিস দেখো, যদি আমরা স্লেন্ডারনেস ইফেক্টের পরে আমরা KLU বাই R ইকুয়াল 34 মাইনাস তারপর জানি কত ছিল M1 বাই M2, এখানে মনে হয় সামনে একটা জিনিস ছিল -12 12 into equal, স্যার ঠিক আছে 12 ছিল সামনে। 12। দেখো আমাদের যদি এরকম হইতো যে তোমাদের এইটা যদি গবান করে যেত, মনে করো KLU এর মান কত পাইছিলা? 23 পাইছিলা না? কত পাইছিলা? 23 না হয় মনে করো এটা আসলে 19। এটা কত পাইছিলা? 34 minus 12 M1 by M2 কত পাইছিলা? 23 না তো না। এটা কত পাইছিলা? এটা স্যার 29 পাইছিলাম আমি। 29 আর এটা 40। কতখানি পাইছিলাম এখন স্যার? যদি আমাদের একটা এমন হতো তখন আমরা কি বলতাম এটাকে? কি বলতাম? তখন আমরা শর্ট কলাম বলতাম। যদি শর্ট কলাম হইতো, জাস্ট আমি দেখাচ্ছি, যদি শর্ট কলাম হইতো তখন আমাদের ম্যাথের জন্য আমাদেরকে আর অন্য কিছু বের করা লাগতো না, কিছুই বের করা লাগতো না। তাহলে যখন আমরা ডাইরেক্ট আরএন বের করতাম কিভাবে? mu বাই 5 f টাইমস c ag ইনটু h। এখন বলো এখানে mu এর ভ্যালু কত বসাইতা? 215 বসাইতাম না, আমরা 215 বেরি করব না। 215 বের করব। তাহলে এখানে বের করব কি? আমরা ডাইরেক্ট কত বসাবো? 75। হ্যাঁ 175.2। মানে আমাদের ম্যাথটা কত ছোট যেত না যদি আমি তোমাদের পরীক্ষায় এরকম ম্যাথ দিই যে অনেক কিছু লিখে দিছি, কিন্তু দেখলা যে ম্যাথ কিছুই করা লাগে না। ভালো মতো কেয়ারফুল থাকা লাগবে, ঠিক আছে? এটা দেখার সময় ভালো মতো কেয়ারফুল থাকা লাগবে। আমাদের ফ্রেমটা সোয়ে নাকি নন সোয়ে ওটা বোঝা লাগবে, সোয়ে অর নন সোয়ে। স্যার এমইউ আর এমসি কি একই? কোনটা? ও হ্যাঁ, মানে MU ফর্মুলাতে আমাদের এমইউ লেখা তো সেম জিনিস, এমসি সেমই জিনিস। এখন আসো আমাদেরকে এখানে আলটিমেট হিসেবে লিখছি আর কি। এখন আসো আমাদেরকে কি বের করা লাগবে? এই দুটো পাইছি, আমাদের কলামটা হচ্ছে 18 18। আমাদেরকে বের করা লাগবে গামা, মানে আমরা কোনটা দেব? আমরা গামা এইচ ইকুয়াল কত হবে? 18 মাইনাস কত হবে বলো? 2.5। 2.5 into 2 হ্যাঁ, তাহলে গামা এইচ ইকুয়াল কত আসলো? 5 গেলে কত থাকে? 13 13। তাহলে গামার ভ্যালু কত হবে? 13 বাই 18 কত আসে দেখো তো? 0.72 2. 72। জি স্যার। 0.7 ধরে নেই, এত কাছাকাছি তো। 0.7 তোমরা ধরে নিবা যদি কাছাকাছি আসে এই যে 72 বা, কিন্তু যদি 0.74 আসে বা 0.76 আসে তখন ধরবা না, তখন ইন্টারপোলেশন করবে। যদি দেখো 0.71 বা 72 অথবা হচ্ছে 0.79 তখন 0.8 ধরতে পারবা, আর 72 হলে 0.7 ধরে নিবা। এখন আমরা আছে গ্রাফে যাই, মান দুটো মনে রাখো। একটা কি পাইছো তুমি? 0.65, আর একটা কত পাইছো? 17। 17। ডিসকার্ড। স্টপ। আমি তোমাদের ওইটা স্লাইডটা বের করি। কারো কাছে কি তোমাদের হার্ড কপি বই নাই না? না স্যার। না স্যার। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে স্লাইডটা, মানে এটা পিডিএফ তো প্রবলেম হয়ে যায়। জি স্যার। আচ্ছা, এখন আসো আমাদের মান আসছিল কত? আমাদের kn এর মান কত আসছে? 0.6। তাহলে এখানে 0.6, এখানে 0.7, 6 এর কোনটা হবে? এখানে মাঝখান দিয়ে যাবে না? 0.7 এই মাঝখান দিয়ে যাবে না? স্যার কই? এই জি যে স্যার। জি স্যার। আসলে এটা তো কার পিডিএফ সাথে তো। দেখা যাবে? আচ্ছা, এটা 0.7 এর স্যার জন্য এখন দেখা যাচ্ছে স্যার। দাঁড়াও, স্যার একটু আগে দেখা গেছিল। এখানে তোমাদেরকে
তোমরা এটা ওখান থেকে দেখবা, আমি যেহেতু তোমাদের এখন দেখাতে পারতেছি না। আমি তোমাদের 0.8 একটা দিয়ে দেখাই, তোমরা বাসায় 0.7 একটা দিয়ে করে নিবা, যেটা আমি তোমাদের দেখাইতে পারতেছি না। মান তো সেম আসে না। মান সেম আসবে না, এই জন্য আমি বাসায় করতে বলছি। মানটা আমি জাস্ট কাছাকাছি আসবে আর কি। আমার মান ধরে নিলাম এটা হচ্ছে 0.7। এখন আসো, আমার মান কত ছিল? 0. কত আসছে? টেন এর মান কত পাইছো? 6.5 6.5। এই যে একটা লাইন টানতেছি, লাইনটা দেখা যাচ্ছে পিডিএফ এ, মানে তোমাদের লেখা যায় না। আর আর এর ভ্যালু কত পাইছিলা? 0.17 দেখো এটা হচ্ছে 0.1, এটা 0.15, সব 15 পরে। এটা 0.2, তাহলে কত হবে? 0.6.7। এই যে এটা এখানে ইন্টারসেক্ট করছে না? জি স্যার। 0.029 তাহলে আমাদের রোজির ভ্যালু কত পাইছো আমি? 0.02 0.02। আচ্ছা, যদি রোজির ভ্যালু 0.02 হয়, তাহলে আমরা জানি AG বাই না AST বাই AG 0.02। তাহলে AST কত হবে? 0.02 ইনটু 18 ইনটু 18 কত আসে দেখো, কত ইঞ্চি স্কয়ার? 6.48 6.48। এখন দেখো এখানে কিন্তু আমি এই গ্রাফের জন্য দেখাচ্ছি, তোমরা যখন করবা তোমরা তখন চারপাশে স্টিল আছে এমনটা ধরবা, চারপাশে স্টিল আছে এমনটা ধরবা, ঠিক আছে? বাসায় এটা করবা, তোমাদের গ্রামার যখন 0.7 এবং চারপাশে স্টিল আছে, যেহেতু আমি এই তোমাদের স্লাইডটা তার ছিল তো মনে হয় 0.7 একটা। 0.7 একটাতে পাই নাই, পেলাম না। এখন দেখো তাহলে আমাদের 6.48, আমি ধরি যে আমি হ্যাশ, যদি তোমাদের 18 ইঞ্চি তো হ্যাশ 6 বার, হ্যাশ 6 বারের এরিয়া কত জানো? হ্যাশ 6 বার ধরো হচ্ছে, আমি তোমাদের 20 মিলি বার ধরি, 20 মিলি বারের এরিয়া হচ্ছে তোমাদের 0.48, তাহলে 6.48 ভাগ 0.48 কয়টা আছে দেখো তো? 13টা, মানে 13.5 14টা। 13.5। আমার এটা পছন্দ হয় নাই। আচ্ছা, তাহলে আমি 16 মিলি, 8 বার দিয়ে দেন। 16 মিলিটা হচ্ছে 0.31। এখন 6.48 ভাগ 0.31 কত আসে দেখো? 20.9 কত আসে? 20.9 20.9 আসে, এটাও বাদ। তাহলে 6.48 ভাই হচ্ছে তোমাদের 0.48 এর পরে স্টিলটা কত? 0.61। এখন দেখো কয়টা আসে? স্যার 10.6 10.6, এটাও বাদ। 6.48 বাই 0.79, এখন কয়টা আসে? 0.79 স্যার 8.20 8.20। আচ্ছা, এটা ধরে নিলাম 8। তাহলে যখন দিব তখন হাসতে হ্যাঁ থেকে, শেষবার। এটা হাসতে থেকে। এখন আমি যদি প্র্যাকটিক্যালি করতে যাই তখন আমি এটা কি করব? এখানে আমি 8টা বার দিছি, যে এটাতে ভাঙা পড়বে বিল্ডিং, বলো। হ্যালো, জি স্যার। এই বিল্ডিং কলাপস করবে? না কেন করবে না? এটা অ্যানসার দাও। জানি না স্যার। কেন কলাপস করবে না? এটা তো ফ্যাক্টর অফ সেফটি কত ধরছো? 0.65 দিয়ে গুণ করছো না? জি স্যার। তাহলে 0.65 দিয়ে গুণ করে নিছো আগেই, তুমি ভাগ দিয়ে নিছো আর কি এই পাশে। তাহলে এটা অলরেডি তোমাদের 35% এখন সেফটি আছে, তো এত একটু কম দিলে সমস্যা নেই। তোমাদেরকে আমি একটা আমার যে এমডি স্যার ছিল আর কি, আমি আগে যেখানে ছিলাম ওই স্যারের কাছে আমাকে প্রায় উনি আসলে কলাম বা ফুটিং ডিজাইন দিত আর কি। আমি ছিলাম, আমার এক পাশে একজন কুয়েটের বড় ভাই ছিল আর কি, দুজন আপনি করেছিলেন স্যার? ইউনাইটেড গ্রুপে ছিলাম। তো ওনার কাছে মনে করো যে আমি যদি কোনোদিন একটা কলামের তোমাদের হচ্ছে অটোকেডের লেআউট নিয়ে যেতাম আর কি, এভাবে কলাম সবগুলো একে একে আমার কাছে নিয়ে যেতে হতো আর কি, ক্যাডো পার্টটা রাখতো, আমি বলে দিতাম বা আমি কোনো সিনেমা করে দিতাম। তো স্যার জানতো যে এটা ওকে, তারপর উনি কি করতো জানো? মানে এটা 16 মিলি থাকলে সেটাকে হচ্ছে হুট করে কাটতো, 12 মিলি করতো বা
20 মিলি করতে হবে, এটা ওনার ইচ্ছা মতো। তো পরের দিন কি করতাম, স্যার বলতো যে একটু বাড়াই দিতে হবে, পরের দিন আমি ইচ্ছা করে বাড়াই নিয়ে যেতাম, এবং স্যার কেটে টাকা কমাই দিত। এখন এই কাজটা কেন করে কেউ বলতে পারবা? বলতো সিনিয়ররা এই কাজটা কেন করে? স্যার চেক দিল আর কি স্যার বেশি করে। চেক দেয় নাই, ওখানে যেটা দিত ওইটা তো ওকে ছিল, পরেরটা তো ওকে ছিল। এটা আসলে চেক দেওয়ার কারণ হচ্ছে উনি হচ্ছে মেইন ডিসিশনটা নিছে, এটা এখন দেখানোর জন্য, বুঝছো? বুঝি নাই স্যার, আরেকবার স্যার বলেন। মানে হচ্ছে তুমি যেটাই নিবা উনি একটু হলে এটাকে মডিফাই করবে, একদম 100% একুরেট হলেও সিনিয়ররা এটাকে মডিফাই করবে, কারণ মেইন তো উনি, বুঝছো? ও স্যার একটু ভাব নিল আর কি। ভাবটার কিছু না, উনি এটা ওনার এক্সপেরিয়েন্স থেকে বলছে। মানে তুমি 100% করলে ওনার নলেজ বেশি, প্র্যাকটিক্যালি নলেজ, তো উনি জানে যে একুরেট কোনটা কোথায় দিতে হবে, বুঝছো? মানে কোনো কিছু 100% না, বুঝতে পারছো? আচ্ছা, আমাদের ক্লাস আজকে এতটুকুই। কারো কোনো কোশ্চেন আছে? আরো 15 মিনিট আছে, আমাদের ফুটিংটা একটু দেখাই। না স্যার। স্যার স্যার আজকে না স্যার। জাস্ট ফুটিং এ একটা জিনিস দেখাবো, দেখো স্যার একটাও না। কেন? স্যার শুরুতে তো বলছেন শুধু ম্যাথটা করাবেন স্যার। স্যার ম্যাথটা বুঝে নিয়ে তারপরে ফুটিং করে। ফুটিং করতে হবে। আমরা নেক্সট ক্লাসে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার ফুটিং করব বা স্কয়ার ফুটিং। এক ক্লাসে শেষ করার ইচ্ছা আছে আমার। রেক্ট্যাঙ্গুলার ফুটিং যেটা 1.5 ঘন্টার ক্লাস, রেক্ট্যাঙ্গুলার ফুটিং প্লাস হচ্ছে তোমাদের কম্বাইন ফুটিং, এই দুটো আমরা শিখবো। আর পরে ম্যাথ ফাউন্ডেশন মনে হয় না তোমাদের করাবো, তারপর আমরা পাইলে চলে যাব। আচ্ছা, শুরু করি কিছু একটু জিনিস। রেক্ট্যাঙ্গুলার ফুটিং, নরমালি আমাদের ফুটিং এর সাইজ কিভাবে মাপে তোমরা জানো? বেয়ারিং ক্যাপাসিটি পড়ছো? এখন পর্যন্ত বেয়ারিং ক্যাপাসিটিতে আসছো আজকে? মানে তোমাদের এই সেমিস্টারে তো আছে, বেয়ারিং ক্যাপাসিটি বের করছো? তোমাদের সাথে আমাদের মিডের পরে আরেকটা কোর্স আছে C343, ওইটা আমি নিব মিডের পরে। তোমরা বেয়ারিং ক্যাপাসিটি বের করছো মাটির? স্যার বাইক করছিলাম তো। ওই যে সিগমা ইকুয়াল সিগমা ইনটু জেড, সরি গামা ইনটু জেড। বাইর করি নাই, পড়ছি। না স্যার এটা করি নাই। আচ্ছা, নরমালি যেটা হয় তোমাদের, আমাদের সয়েল যেটা থাকে, সয়েল উপরে একটা আপলিফট প্রেসার দেয়, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলি বেয়ারিং ক্যাপাসিটি। আমাদের কলামে যে লোডটা আসলো, ধরো কলামে লোড আছে তোমাদের পি হচ্ছে তোমাদের 100 কি, ঠিক আছে? আমি নিচে ফুটিংটা কেন দেই, এই ফুটিংটা দেওয়ার কারণটা কি বলতে পারবা কেউ? যেটা লোডটাকে আমি কি করি, 100 কি লোডটাকে কি করতেছি বলো তো? স্যার লোডটা ট্রান্সফার করে দিতে পারি স্যার, ডিস্ট্রিবিউট করে দিতেছি, হইতো স্যার। তাই না? ডিস্ট্রিবিউট করে দিতেছি। এখন আমার এই ফুটিংটা যে দিব, ফুটিংটার সাইজ কত হবে, এল কত হবে, এটা বি কত হবে, মানে এই 100 কিটা ট্রান্সফার করতে হলে আমাদের এল কত হবে আর এখানে বি কত হবে সেটা জানা লাগবে। এটা বলছে 100 কিপ। যদি মাটির বেয়ারিং ক্যাপাসিটি সেটাকে আমরা কিউ ইউ দিয়ে প্রকাশ করি, যদি হয় 2 কেএসএফ। 2 কেএসএফ বলতে কি বুঝাচ্ছি? 2 কিপ পার স্কয়ার ফিট। মানে একটা সয়েলের প্রতি স্কয়ার ফিটে সে আমার কি পরিমাণ প্রেসার দিচ্ছে? 2 কিপ। 2 কিপ। তাহলে দেখো আমি লোড দিচ্ছি 100 কিপ, প্রেসার ব্যাক করতেছে মাটি আমাদের 2 স্কয়ার ফিট, তাহলে এরিয়া কত হবে? 100/50। তাহলে এখানে এল আর বি কত হবে? রুট ওভার 50 করো, কত আসে দেখো তো? 7 পয়েন্ট সামথিং হবে, 7.1 7.1 আসে না 7 পয়েন্ট সামথিং আসে? এরকমই আসবে স্যার, 7 পয়েন্ট সামথিং। তাহলে ধরলাম হচ্ছে আমাদের ফুটিং এর সাইজটা কত? 7 ফিট ইনটু 7 ফিট। 7 ফিট। আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম যে আমাদের ফুটিং এর সাইজটা আমরা কিভাবে বের করতে পারি। এটা তো বুঝতে পারছো, মানে মাটির বেয়ারিং ক্যাপাসিটি দিয়ে কলামের লোডকে ভাগ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফুটিং এর সাইজ। এটা বুঝতে পারছো? হ্যালো? জি স্যার। আমাদের ফুটিং যখন আমাদের ডিজাইন করি আমাদেরকে তিনটা জিনিস চেক দেওয়া লাগে। একটা হচ্ছে তোমাদের সাইজ কেমন হবে সেটা, যেটা এখন একটু আগে দেখাইলাম। সেকেন্ড হচ্ছে তোমাদের
এটার ডেপথ কেমন হবে? 3 নাম্বারটা হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট। আচ্ছা স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, ফুটিং এর হাইট কতটুকু হয় স্যার? ফুটিং এর হাইট বলতে এই হাইটটা ডেপথ কোনটা বুঝাচ্ছ তুমি? মাটির ওই যে নিচে? মাটির নিচ থেকে স্যার কতটুকু নিচে আছে? আচ্ছা, মাটির লেভেল থেকে। এটা হচ্ছে মাটির প্লিন্থ লেভেল বলি আমরা এটাকে, বা গ্রাউন্ড লেভেল বলি, জিএল বললাম, ধরো জিএল। প্লিন্থ লেভেল অন্য জিনিস। গ্রাউন্ড লেভেল থেকে তুমি কত নিচে এই ফুটিংটা দিবা, তাই তো বলতেছো? জি স্যার। কত নিচে দিব? দেখো একটু আগে তোমাদের যখন একটা ফর্মুলা আছে বেয়ারিং ক্যাপাসিটি, ফর্মুলাটা সিগমা ইকুয়াল গামা ইনটু হচ্ছে জেড। ঠিক আছে, গামা হচ্ছে কি মাটির ইউনিট ওয়েট, সয়েলের ইউনিট ওয়েট, আর জেড হচ্ছে এই হাইটটা, ডিসটেন্স। এখন বলো, যদি গামা যদি 19.8 হয় তাহলে 19.8 লিখলাম, জাস্ট আমি লেখার জন্য লিখতেছি। জেড এর ভ্যালু যত ইনক্রিজ করবে তত আমাদের সিগমার ভ্যালুটা ইনক্রিজ করবে না? জি স্যার। তার মানে হচ্ছে আমি যত মাটির নিচে আমি ফুটিংটা দিব ততই হচ্ছে কি আমার এই যে একটু লিখলাম কিউ ইকুয়াল 2ksf, এটা কি হবে আমার বাড়বে, তাই না? মানে যত গভীরতা দিব তত বাড়বে, এটাই তো কথা। আমার কথা বুঝতে পারছো? স্যার একটু আরেকবার বলবেন স্যার, নেটটা একটু বাড়ি দিতেছে, বুঝিনি। বলতেছি তোমাদের বেয়ারিং ক্যাপাসিটি ফর্মুলা সিগমা ইকুয়াল গামা ইনটু জেড। ঠিক আছে, এটা একটা ফর্মুলা। এটা ছাড়া আরেকটা জিনিস দেয়, আমরা নরমালি এটা বের করি না। তো এটাতে তোমাদের 9.8 ইনটু জেড। সো দেখো জেড এর ভ্যালু যত বেশি হবে তত আমার বেয়ারিং ক্যাপাসিটি কি হবে? ইফেক্টিভ স্ট্রেস। তো বেয়ারিং ক্যাপাসিটি এটাকে আমরা বলি ইফেক্টিভ স্ট্রেস। এটা ইফেক্টিভ স্ট্রেস বলে, মানে ইফেক্টিভ স্ট্রেসটা কত আসবে? বাড়বে স্যার এটা আরো। আচ্ছা, একটা জিনিস আছে, আমরা এসপিটি টেস্ট তোমাদের ভার্সিটিতে হয়েছে, দেখছো কখনো? এসপিটি এন ভ্যালু, এসপিটি এন ভ্যালু আমরা যেটা করি আমাদের এসপিটি টেস্ট করে আর কি, আমি তোমাদের মিডের পরে যখন নেব তখন নিব। আমরা প্রত্যেকটাতে এখানে হ্যামারিং করি, মানে প্রত্যেক 300 মিলিমিটারে 150 করে 300 মিলিমিটারে হ্যামারিং করি। মানে ওইটার জন্য আমাদের কতগুলো ব্লো লাগছে, ধরো 100টার জন্য ব্লো লাগছে, মনে করো হচ্ছে ধরো এখানে লাগছে তোমাদের 19টা ব্লো লাগছে। তো এই 19টা ব্লো থেকে আমরা এই কিউটা বের করে নেই, এটা ফর্মুলা আছে, আমরা এখন আপাতত ফর্মুলাটা মনে নেই, একদম সিম্পল একটা ফর্মুলা আছে যে কত কে আছে। নরমালি দেখা যায় আমরা 7 থেকে 8 ফিটের মাঝখানে হচ্ছে নরমাল সিঙ্গেল ফুটিং এতটুকু নিচে আমরা দিয়ে দিই, 7 থেকে 8 ফিট, মানে এই হাইটটা আমাদের 7 থেকে 8 ফিট হয়। কিন্তু কোনো সময় হাইট আমাদের 10 ফিটের বেশি দেই না। 10 ফিটের বেশি কেন দেই না বলতে পারবা? সাপোর্ট তো স্যার ডিপ না, ফাউন্ডেশনে যাবে না ডিপ ফাউন্ডেশন না, এটার জন্য যেটা হয় আমাদের এক্সকাভেশন ডিফিকাল্টি। ও আচ্ছা। মানে তুমি 10 ফিট, তো একটা মানুষের হাইট তো 6 ফিট 7 ফিট হয়, 5 ফিট 6 ফিট হয়, তো সে তার হলে কি হবে, এক্সকাভেশন ডিফিকাল্টি হয়ে যায় একটু। এই জন্য দেখা যায় এর চেয়ে নিচে দেয়া লাগলে তখন আমরা এরকম যাই না, এর চেয়ে আমরা ডেপথ কমাইয়া 7 থেকে 8 ফিট করে আমরা ফুটিং এর সাইজটা বাড়াই দিতে পারি। বুঝছো? কথা বুঝতে পারছো কি বলছি? জি স্যার। আসলে বুঝতে পারছো? স্যার স্যার আচ্ছা স্যার, আরেকটা দেখা যায় স্যার যে 10 তলা যে স্যার বিল্ডিং গুলো হয় স্যার, আমাদের আশপাশে যে বিল্ডিং গুলো হচ্ছে, দেখা গেল স্যার ওইখানে নিচে স্যার সব জায়গা পুরোটা একদম স্যার মানে ঢালাই দিয়ে দিছে স্যার কংক্রিটের। স্যার ওইটা কেন স্যার করে? ওইটাকে বলে ম্যাট ফাউন্ডেশন। জি স্যার, ওইটা কেন করে স্যার? না, এখানে ঢালাই দেওয়ার মধ্যে ব্যাপার আছে। একটাকে বলা হয় তোমার হচ্ছে আন্ডারগ্রাউন্ড কার পার্কিং। ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড পার্কিং, বেসমেন্ট বলে আর কি, যদি বেসমেন্ট থাকে। তোমাদের বায়োস্টেট আমাদের এখানে বেসমেন্ট নাই, জিরো বেসমেন্ট। যেটা হয় তোমাদের এটা যদি গ্রাউন্ড লেভেল হয়, গ্রাউন্ড লেভেলের নিচে দেখা যায় তোমাদের আরেক তালা থাকে। তোমাদের এখানে 10 ফিট আছে, মানে এখানে তোমাদের গাড়ি এসে এখানে থাকতে পারবে, তো এটা বলে ওয়ান বেসমেন্ট। অনেক সময় তোমাদের সেমি বেসমেন্টও থাকে। সেমি বেসমেন্ট কখনো যদি আমাদের এরকম হাইটটা মাত্র 6 থেকে 7 ফিট হয়, এটা আমরা বলি সেমি বেসমেন্ট। এখন এটা ঢালাই কেন দেয়? ঢালাই একটা কারণে হতে পারে যে তোমাদের এখানে কারটা পার্কিং করতে পারে। আরেকটা আছে তোমাদের যেটা হয় যে আমরা এই যে একটুকে দেখালাম 7 ফিট বাই 7 ফিট দেখাইছি না, 7 ফিট বাই 7 ফিট দেখালাম না? জি স্যার। তোমাকে এরকম একটা জায়গা আছে আমার, এই জায়গাতে তোমার এখানে একটা কলাম দিতে হবে, এখানে একটা কলাম দিতে হবে, এখানে একটা কলাম দিতে হবে, এখানে একটা কলাম। তুমি প্রত্যেকটা 7 ফিট বাই 7 ফিট দিলে, এখানে এখানে একটা 7 ফিট 7 ফিট, এখানে একটা 7 ফিট, এখানে আরেকটা আছে। দেখো এখানে ফুটিং দেওয়া বা ফাঁকা দেওয়া কি খুবই অল্প না? এখানে ফাঁকা দেওয়া
সেই ক্ষেত্রে যেটা করে আমরা সিঙ্গেল না দিয়ে একসাথে দিয়ে দেয়, ম্যাট ফাউন্ডেশন। এটাকে বলে ম্যাট ফাউন্ডেশন। ঠিক আছে। জি স্যার। আবার যদি দেখা যায় মাটির কিউ যেটা দেখালাম 2KSF, মাটির বেয়ারিং ক্যাপাসিটি যদি খুবই খারাপ হয় সেই ক্ষেত্রে ম্যাট ফাউন্ডেশন দেয়। ম্যাট ফাউন্ডেশনের একটা প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আপলিফট হতে পারে। আপলিফট কি জানো? তোমাদের যখন মাটির নিচে যদি কোনো একটা ফুটিং ঢালাই দাও আর কি, পুরোটা যদি ঢালাই দাও, তবে এটা মাটি, এখানে গ্রাউন্ড লেভেল আছে, এখানে ঢালাই দাও, তখন যেটা করে এখানে পানি যেটা আসে, পানি এসে এখান দিয়ে ধাক্কা দেয়, এখান থেকে পানি এসে এখানে ধাক্কা দেয়, এটাকে বলে পোর ওয়াটার প্রেসার। পোর ওয়াটার প্রেসারের কারণে দেখা যায় মাঝে মাঝে ম্যাটের, এটা খুবই একটা ভয়ানক জিনিস, মাঝে মাঝে দেখা যায় ম্যাটের যে কোনো একটা কোণা আমাদের এভাবে আপলিফট হয়ে গেছে। বুঝছো? আর কার কোনো কোশ্চেন আছে? ফুলে যায় এরকম দুই পাশ দিয়ে, মানে দেখা যায় আর কি, যে পাশ দিয়ে তোমার হচ্ছে বেশি পোর ওয়াটার প্রেসার করলে এক পাশ থেকে এমনি উপরে দিকে উঠা যায় আর কি পানি। মানে নরমালি দেখা যায় যে এখানে মনে করো যে পোর ওয়াটার প্রেসার কিভাবে বাড়ে, ধরো এখানে মাটি কাটছো, এখানে কোনো পানি নেই, হঠাৎ করে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি হলে কি হবে দেখো, বৃষ্টি হলে যেটা হবে এখানে রিটেনিং ওয়াল থাকে, এখানে অনেক পানি জমবে না, পানিটা পারবে কি, পানির নিচে দিয়ে প্রেসার দেয়, প্রেসার দিতে দিতে তোমার এখান দিয়ে হচ্ছে এখানে ধাক্কা দেয়, তারপরে এখানে পোর ওয়াটার প্রেসার হয়। ঠিক আছে। তোমরা যখন ড্যাম করবা তোমাদের জিওলজিতে পড়াবে, ওখানে ড্যামের মধ্যে আছে পাইপিং আছে, পোর ওয়াটার প্রেসার কিভাবে কাজ করে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা তো এগুলো তো জিওলজিক্যাল জিনিস, আমরা এগুলো এখানে দেখবো না, আরসিসি তে দেখবো না। এখন আর কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না স্যার। তো যেটা না স্যার, শেষ ক্লাসে তো আমাদের তো সাবমান অনুযায়ী নিয়ে গেছে, আমি তো বলতে পারলাম না। যেটা বলতেছিলাম একটা হচ্ছে এরিয়া দেখি, সেকেন্ড দেখি হচ্ছে আমি কি দেখি, তোমাদের হচ্ছে কি দেখি, রিইনফোর্সমেন্ট দেখি, ডেপথ দেখি। ডেপথ দেখি। ডেপথ বলতে এখন সাবমান যেটা বলে 6 থেকে 7 ফিট, এটা না, এটা হচ্ছে ফুটিং ডেপথ, মানে ফুটিং এর এই দিটা কত, রিইনফোর্সমেন্ট সেন্টার থেকে এই দিটা আসলে কত সেটা দেখি। এই দিটা ডিপেন্ড করে তোমাদের পাঞ্চিং শেয়ার, আর এটা বলে তোমাদের, এটা কি বলে তোমাদের ওয়ান ওয়ে শেয়ার। ঠিক আছে। আর রিইনফোর্সমেন্টটা নরমাল ফর্মুলা যেটা আমরা আগেও জানি, m = ASFY b - a/2, এখান থেকে বাইর করি রিইনফোর্সমেন্টের ক্ষেত্রে এই পোরশনটা ক্যান্টিলিভারের মতো কাজ করে। তোমার এখানে রেডগুলো দিয়ে এভাবে বিছিয়ে দিতে হয়, লেগ দেওয়া লাগে। আচ্ছা, ওগুলো আমরা পরে দেখবো, নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করবো। নেক্সট ক্লাসে আমরা থিওরি করবো, তারপর ছোট্ট একটা ম্যাথ করবো আর কি। কার কোনো কোশ্চেন আছে আর? না স্যার। নাই। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের অ্যাটেন্ডেন্স আসে নাই কি? 3 4 5 6 7 8 9 10 কে আসে নাই? কোন তিনজন আসে নাই? স্যার ফাহিমের এখানে স্যার কারেন্ট নাই স্যার, ওদের বিকাল 5টা পর্যন্ত কারেন্ট আসবে না স্যার, ও কল দিয়ে আমাকে বলছিল স্যার। মোবাইলে না, মোবাইলে করতে পারতো। স্যার একটু কনসিডার করেন স্যার আজকের অ্যাটেন্ডেন্স স্যার, এটা হাফ দিব আর কি। আচ্ছা, খালেদুর রহমান, ইয়েস স্যার। অয়ন কুণ্ড নাই। আর অন্ত ছিল ক্লাসে। স্যার নির্দেশ কোন শিখতো স্যার? শিমুল, হ্যাঁ স্যার আছে। জোসনা, জি রিয়ান, স্যার আছে। জি স্যার। নাহিদুল, জি স্যার, আমি দিহান। তামান্না, নাফিসা, জি স্যার। জি স্যার। আর ইয়েতো দিলাম, দলাহান দিয়ে দিলাম। তানিম নাই, সময় আছে। শাকিল, ইয়েস স্যার। আচ্ছা, একজন অ্যাবসেন্ট, তানিম অ্যাবসেন্ট। আচ্ছা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জি স্যার। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।